২০০৩ সালে মার্চ মাসে ইরাক আক্রমণ করার পর থেকেই সাদ্দাম হোসেনের খোঁজ শুরু করে আমেরিকান সেনারা। সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরানোর জন্য অনেকগুলি দেশকে সঙ্গে নিয়ে একটি জোট ক্ষমতা তৈরি করে আমেরিকা, আর অপবাদ দেয় সাদ্দামের কাছে রয়েছে বিপজ্জনক অস্ত্র। আমেরিকান বাহিনী ইউকে, পোল্যান্ড আর অস্ট্রেলিয়ার সোলজারদের নিয়ে ইরাকের রাজধানী বাগদাদকে ক্যাপচার করার জন্য এয়ার স্ট্রাইক শুরু করে। জোট বাহিনী এতটাই তীব্রভাবে বাগদাদে অ্যাটাক করেছিল যে মাত্র ৩ সপ্তাহের মধ্যেই সুন্দর গোছানো শহরটির পতন ঘটে। কিন্তু তারা সাদ্দাম হোসেনের কোনো সন্ধান পেতে ব্যর্থ হয়। হঠাৎ শহর থেকে গায়েব হয়ে যান সাদ্দাম হোসেন। সাদ্দামকে ডেডিকেট করে শহরের একটি চত্বরের মাঝে তার একটি বিশাল স্ট্যাচু বানানো হয়। যুদ্ধ শেষে এই জায়গায় জমায়েত হয় আমেরিকান সেনা আর সাদ্দাম বিরোধী কিছু ইরাকি, আর তারা সাদ্দাম হোসেনের ২৪ বছরের শাসনের অবসানে বিজয় উদযাপন করতে থাকে। এরই মাঝে আমেরিকান ফ্ল্যাগ নিয়ে সাদ্দামের স্ট্যাচুর মুখে বেঁধে দেয় কিছু আমেরিকান সোলজার, আর আমেরিকান সোলজাররা তাদের বিজয়ী স্লোগান দিতে থাকে। এই ঘটনা দেখে অনেক ভয় পেয়ে যায় ইরাকি নাগরিকরা। তারা মনে করেছিল আমেরিকান ফ্ল্যাগ উত্তোলনের মধ্য দিয়ে হয়তো ইরাকের শাসন ক্ষমতাকে দখল করে নিল আমেরিকা। যখন আমেরিকান সোলজাররা বুঝতে পারে যে ইরাকিরা ভয় পেয়ে গেছে, তারা আমেরিকান পতাকা উত্তোলনকে পছন্দ করেনি, তখন সঙ্গে সঙ্গে সোলজাররা আমেরিকান ফ্ল্যাগকে সরিয়ে ইরাকের ফ্ল্যাগকে রিপ্লেস করে দেয়, আর তারপরই টেনে ভেঙে ফেলা হয় সাদ্দাম হোসেনের মূর্তিকে। তবে সাদ্দামের মূর্তিকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা হলেও রিয়াল সাদ্দাম এখনও লুকিয়ে রয়েছে। তখন মার্কিন সামরিক বাহিনীর মূল লক্ষ্য সাদ্দাম হোসেন আর তার টপ লিডারদের খুঁজে বের করা। সাদ্দাম আর তার হাই র্যাঙ্ক অফিসারদের খুঁজে বের করতে একটি বিশেষ ধরনের তাস খেলার কার্ড তৈরি করে মার্কিন সেনারা। তারা সাদ্দাম এবং ৫২ জন মোস্ট ওয়ান্টেড হাই র্যাঙ্ক অফিসিয়ালদের ছবি দিয়ে একটি স্পেশাল তাস বানায়, আর ফ্রি টাইমে এই তাসগুলো নিয়ে রেগুলার খেলতো তারা। আসলে এই তাস খেলার মধ্য দিয়ে আমেরিকান সোলজাররা তাদের লিস্টে থাকা মোস্ট ওয়ান্টেড ফেসগুলোকে সবসময় মনে রাখতে চেষ্টা করত। আর এই তাসের টেক্কা ছিল সাদ্দাম হোসেন, টপ টার্গেট, আর দ্বিতীয় টার্গেট ছিল সাদ্দাম হোসেনের ২ সন্তান উদে আর কুশে। বাগদাদের পতনের পর এভাবে বেশ কয়েক মাস কেটে যায়, আর এক এক করে বেশ কিছু টার্গেটকে খুঁজে বের করতে সক্ষম হয় আমেরিকান সোলজাররা। তাদের গ্রেপ্তার করে নানাভাবে টর্চার করে জিজ্ঞাসাবাদ করা হতো, কিন্তু এরা কেউই সাদ্দাম আর তার ২ ছেলের গোপন আস্তানার সঠিক ইনফরমেশন দিতে পারছিল না মার্কিন বাহিনীকে। মার্কিন বাহিনী যখন বুঝতে পারে এদের কাছে সঠিক ইনফরমেশন নেই, তখন তারা একটা নতুন আইডিয়া বের করে। সাদ্দাম হোসেনের ২ সন্তান উদে আর কুশের জন্য $১৫ মিলিয়ন আর সাদ্দামের জন্য $২৫ মিলিয়ন পুরস্কার ঘোষণা করে মার্কিন বাহিনী। আর এই পুরস্কার ঘোষণার ৪ মাস পরে একজন ইরাকি হঠাৎ ইউএস মিলিটারি ক্যাম্পে প্রবেশ করে, যেটা ইরাকের মসুলে রয়েছে। সংবাদদাতা জানায় উদে আর কুশে তার বাড়িতেই লুকিয়ে রয়েছে। ব্যক্তিটির কথা শুনে বিশ্বাসই করতে পারছিল না মার্কিন বাহিনীরা। পরের দিন সকালে মসুলে ওই সংবাদদাতার বাড়িতে পৌঁছায় আমেরিকান সোলজাররা, আর তারা দেখে সত্যি সত্যি সাদ্দাম হোসেনের ২ সন্তান উদে আর কুশে একটি বিশাল বিল্ডিংয়ের ভেতরে লুকিয়ে রয়েছে। বাড়িটিকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে মার্কিন সেনারা, আর তারা সারেন্ডার করতে বলে ২ ভাইকে। কিন্তু ২ ভাই আত্মসমর্পণ না করে ফাইট ব্যাক করতে থাকে। তাদের পাল্টা জবাবে বাড়িটিকে মিসাইল স্ট্রাইক করে গুড়িয়ে দেয় ইউএস সোলজাররা। কিন্তু বাড়িটির ভেতর প্রবেশ করে বেশ হতবাক হয়ে যায় তারা, কারণ ততক্ষণে অলরেডি মারা গেছেন ২ ভাই। যদি তারা বেঁচে থাকতো তাহলে হয়তো তাদের থেকে সাদ্দামের গোপন আশ্রয়ের খোঁজ পেয়ে যেত। অনেকে মনে করেছিল হয়তো ইরাক ছেড়ে সিরিয়ায় পালিয়েছেন সাদ্দাম, আবার অনেকে মনে করে হামলার কারণে হয়তো মারা গেছেন সাদ্দাম। কিন্তু সাদ্দামের ২ ছেলের মৃত্যুর কিছুদিন পরেই হঠাৎ একটি অডিও টেপ রেকর্ড প্রকাশ হয়, যাতে শোনা যায় ২ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাদ্দাম হোসেন। আর এই টেপ রেকর্ডটাই প্রমাণ করে এখনও বেঁচে রয়েছেন সাদ্দাম হোসেন। মার্কিন অফিসাররা ধারণা করে যেহেতু পূর্বে পুরস্কারের লোভে একজন সাদ্দামের ২ ছেলের গোপন তথ্য ফাঁস করে দিয়েছিল, তাই তারা এই পুরস্কারের অঙ্কটাকে আরও বাড়িয়ে দেয়, আর ঘোষণা করে যে ব্যক্তি সাদ্দামের সন্ধান দেবে তাকে $৩০ মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। তারা আশা করেছিল ইরাকিরা বুঝতে পারবে যে আমেরিকা সাদ্দামের খোঁজ নিয়ে কতটা সিরিয়াস। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে অসংখ্য অভিযান চালানো হয় সাদ্দামকে ধরার জন্য, কিন্তু সবগুলো অভিযানই ব্যর্থ হয়ে যায়। সেই সাথে তারা লক্ষ্য করে যে পুরস্কারের লোভে কেউই আর সাদ্দামের ইনফরমেশন নিয়ে আসছে না। যখন আমেরিকা তাদের চেষ্টায় ব্যর্থ হয়, তারা তাদের প্ল্যানকে আবারও চেঞ্জ করে
ইউএস মিলিটারিরা সাদ্দামের টপ কর্মকর্তাদের এক এক করে খুঁজে বের করতে শুরু করে দেয়। সাদ্দামের নিকটে থাকা যে সমস্ত হাই র্যাঙ্ক অফিসিয়ালরা কাজ করত, এদের মধ্যে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে, আর এদেরকে বিভিন্নভাবে টর্চার করার মাধ্যমে সাদ্দামের ইনফরমেশন বের করার চেষ্টা করা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে এরা কেউই সাদ্দামের লুকিয়ে থাকার জায়গাটি সম্পর্কে কোনো রকম তথ্য দিতে পারছিল না। যখন মিলিটারিরা টার্গেটদের খুঁজে বের করতে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় একজন ইউএস অফিসার এরিক ম্যাডক্স সম্পূর্ণ পৃথক একটা পদ্ধতি বাছাই করে। ম্যাডক্স ডেল্টা ফোর্সের একজন আর্মি ইন্টারোগেটর ছিল। ম্যাডক্স লক্ষ্য করে যাদের টার্গেট করা হয়েছে এরা সবাই পুরাতন শাসনের অধীনে ছিল। সাদ্দামের সাথে সম্পর্ক থাকার কারণেই এরা তাদের পদ অর্জন করতে পেরেছিল, কিন্তু সাদ্দামের পতনের সাথে সাথে এদের পাওয়ার নষ্ট হয়ে যায়। তাই এখন এমন কিছু ব্যক্তিকে টার্গেট করতে হবে যারা সাদ্দামকে প্রকৃতপক্ষে রক্ষা করে চলেছে, আর এটা একমাত্র তার বডিগার্ডের দ্বারাই সম্ভব। যখন সাদ্দাম ক্ষমতায় ছিলেন তখন 3টি পর্যায়ে বিভক্ত ছিল তার ব্যক্তিগত বডিগার্ডরা। প্রথম স্তরের দেহরক্ষীরা তার প্রাসাদের বাইরে পাহারা দিত। দ্বিতীয় স্তরের বডিগার্ডরা সাদ্দামের আগমনের আগে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে চেক করে দেখত যে জায়গাটি সেফ আছে কিনা। আর তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ বডিগার্ডের নাম হল হামায়া, আর এই এলিট গার্ডেরাই সর্বদা সঙ্গে থাকত সাদ্দামের। ম্যাডক্স বিশ্বাস করে যে সম্ভবত এই এলিট গার্ডেরাই বর্তমানে প্রোটেক্ট করছে সাদ্দামকে। ম্যাডক্স ভালো মতোই জানত যে সাদ্দামের হোমটাউন টিকরিটে তাকে পাওয়া যাবে না, কারণ অলরেডি এই শহরের প্রতিটা ঘরে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েছে তারা। কিন্তু তারপরেও এই শহরটির কোথাও তাকে পাওয়া যায়নি। আর এখানেই রয়েছে আল মুসলিদ ফ্যামিলি। এই ফ্যামিলি থেকেই নিয়োগ করা হয়েছিল সাদ্দামের বেশিরভাগ টপ বডিগার্ডদের। এই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করতে থাকে ম্যাডক্স। ম্যাডক্স এদের জিজ্ঞাসাবাদ করে তাদের মুখ থেকে মোহাম্মদ ইব্রাহিম ওমর আল মুসলিদের কথা জানতে পারে। এই মোহাম্মদ ইব্রাহিম কেবল সাদ্দামের বিশ্বস্ত বডিগার্ডই ছিল না, বরং সে ছিল বর্তমানে মার্কিন দখলদারের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান নেতা। মার্কিন বাহিনীর উপর আক্রমণ চালানোর জন্য সে বেশ কয়েকটি জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিযুক্ত করেছিল। যদি মোহাম্মদ ইব্রাহিম সাদ্দামের পরিবর্তে অপারেশন পরিচালনার দায়িত্বে থাকে, তাহলে সে অবশ্যই জানে কোথায় লুকিয়ে রয়েছে সাদ্দাম হোসেন। মোহাম্মদ ইব্রাহিমকে প্রধান টার্গেট করে মার্কিন বাহিনী। মোহাম্মদ ইব্রাহিমকে ধরার জন্য ম্যাডক্স তার ভাইপোকে গ্রেফতার করে, আর ইব্রাহিমের ভাইপো তার চাচার 2 বিজনেস পার্টনার আর তার ড্রাইভার বাসিম লতিফ সম্পর্কে জানায়। এরপর তারা ইব্রাহিমের 2 বিজনেস পার্টনার আর তার ড্রাইভার বাসিম লতিফকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। আর এই জিজ্ঞাসাবাদে মোহাম্মদ ইব্রাহিমের কার্যকলাপ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারে মার্কিন বাহিনী। এমনকি মোহাম্মদ ইব্রাহিমের পুত্র মুসলিদের লোকেশনও খুঁজে পায়, এবং নেক্সট তারা মুসলিদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। প্রথমের দিকে তারা মনে করেছিল হয়তো মুসলিদের কাছে তেমন কোনো কার্যকর তথ্য নেই, কিন্তু সে একটি ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করে। সে জানায় মাঝে মধ্যে সে তার বাবার সঙ্গে একটি পুকুরে মাছ ধরতে যেত, আর সামারা শহরে রয়েছে এই পুকুরটি। তার বাবা পুকুরের মালিক। সে জানায় যুদ্ধের কারণে বাবার সঙ্গে সে এখন আর ওই পুকুরে ফিশিং করতে যায় না, কিন্তু সে নিশ্চিত যে এখনও ওই পুকুরে যায় তার বাবা। আর ঠিক তখনই হঠাৎ ম্যাডক্সের মনে পড়ে যায় পূর্বে সে একবার সাদ্দামের হাউসকিপারের ইনভেস্টিগেশন করেছিল, আর সে বলেছিল সাদ্দাম মাশকুব খেতে খুব ভালোবাসে। এটা এক ধরনের মাছ যা ইরাকে খুবই জনপ্রিয়। সমস্ত ধোঁয়াশা জলের মতো পরিষ্কার হয়ে যায় ম্যাডক্সের কাছে, আর সে নিশ্চিত হয়ে যায় যে মোহাম্মদ ইব্রাহিমকে ধরতে পারলেই সাদ্দামকে খুঁজে বের করার পথ খুলে যাবে। এরপর ওই ফিশিং ফার্মে গিয়ে সার্চিং করা শুরু করে দেয় ইউএস সোলজাররা, যেখানে ফিশিং করতে যেত মোহাম্মদ ইব্রাহিম। আর তারা সেখানে 2 জন মৎস্য শিকারীকে খুঁজে পায়, কিন্তু তারা কোনো হদিস পায় না মোহাম্মদ ইব্রাহিমের। যখন 2 মৎস্য শিকারীদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়, তারা জানতে পারে এদের মধ্যে একজন মার্কিন বিরোধী লড়াইয়ের নেতার কাজিন। সে জানায় বাগদাদে এক চাচার বাড়িতে লুকিয়ে রয়েছে মোহাম্মদ ইব্রাহিম। যখন স্পেশাল ফোর্স বাগদাদে পৌঁছায় তারা বেশ সারপ্রাইজড হয়, কারণ এখানেই রয়েছে মোহাম্মদ ইব্রাহিম ওমর আল মুসলিম। তাকে গ্রেপ্তার করে স্পেশাল ফোর্স, আর সেই সাথে আটক করে তার পরিবারের 40 জন মেম্বারকে। ম্যাডক্স তাকে পার্সোনালি ইন্টারোগেশন করে, আর তার কাছে প্রমিস করে যদি তুমি সবকিছু সত্য জানাও তাহলে তোমার এবং তোমার পরিবারকে আমি প্রোটেক্ট করব। আর প্রেসারে পড়ে সাদ্দামের গোপন আস্তানা সম্পর্কে জানিয়ে দেয় মোহাম্মদ ইব্রাহিম। একটি ছোট্ট কৃষি গ্রাম, আর দাওয়ারে রয়েছেন সাদ্দাম হোসেন। এরপর ইউএস সোলজাররা
মোহাম্মদ ইব্রাহিমকে বন্দি বানিয়ে আর দর গ্রামের দিকে যাত্রা শুরু করে। গ্রামের সব লাইটগুলো অফ করে দেওয়া হয় আর গোটা গ্রামে আমেরিকান সেনারা ঘুরতে শুরু করে। এখানে আসার পর টাইগ্রিস নদীর উত্তর দিকে একটি খামার বাড়ি দেখা যায়। এই খামার বাড়িটা বেসিক্যালি 2 কক্ষ বিশিষ্ট একটি কুঁড়েঘর। যখন সোলজাররা এই বাড়িটার ভেতরে প্রবেশ করে তারা সেখানে কোনো সন্ধান পায়নি সাদ্দাম হোসেনের, কিন্তু তারা ভালো মতোই জানে সাদ্দামের অবস্থান সম্পর্কে ইব্রাহিমের ধারণা রয়েছে, কিন্তু সে মন থেকে চায় না সাদ্দামের গোপন আশ্রয়কে প্রকাশ করতে। বেশ কিছু সময় সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকার পর যখন সোলজাররা একটি ফার্ম হাউসের সামনে এসে পৌঁছায় তখন তারা একটা দড়ি দেখতে পায়, আর এই দড়িটাকেই তারা ফলো করতে করতে একটি কার্পেট দেখতে পায়, আর সেই কার্পেটের নিচেই একটা গোপন ট্র্যাপডোরের সামনে উপস্থিত হয়। তারা এই গোপন ট্র্যাপডোরটাকে ওপেন করতেই একটা গর্ত দেখতে পায়। এই গর্তটির ভেতর প্রবেশ করার পূর্বে সোলজাররা নিজেদের সেফ করার জন্য একটি হাত বোমা নেয়, আর এই গর্তটার ভেতর ছোড়ার জন্য তারা প্রস্তুতি নিতে থাকে। কিন্তু বোমার পিনটা খোলার ঠিক কয়েক সেকেন্ড পূর্বেই আন্ডারগ্রাউন্ড গর্তের দিকে তাকাতেই চমকে ওঠে সেখানে থাকা সকল সোলজার। গর্ত থেকে একজোড়া হাত বেরিয়ে আসছে, আর ঠিক তারপরেই গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করে একজন জীর্ণ দাড়িওয়ালা ব্যক্তি। সে তার হাতটাকে উপরের দিকে তুলে ধরে আর তার চারপাশে দাঁড়িয়ে থাকা সোলজারদের দিকে তাকিয়ে বলতে থাকে, আমার নাম সাদ্দাম হোসেন, আমি ইরাকের রাষ্ট্রপতি, আর আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই। শুধুমাত্র আমেরিকার তাবেদারি না করায় আর পৃথিবী জুড়ে ডলারের অন্যায় আধিপত্য রুখতে ইউরোপে তেল বিক্রয় করতে চেয়েছিল সাদ্দাম, আর তারই প্রতিশোধ নিতে সাদ্দামের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র লুকিয়ে রাখার মিথ্যা অজুহাত দিয়ে তার সাজানো গোছানো রাষ্ট্র ইরাক তছনছ করে পশ্চিমারা। পবিত্র ঈদের দিন ফাঁসি দেওয়া হয়েছিল সাদ্দাম হোসেনের। তো প্রিয় দর্শক, আপনাদের কি সাদ্দাম হোসেনের কথা মনে আছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।